নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, চলে আসুন, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটির সঙ্গে থাকুন। আজ আমি আমার রকমারি চ্যানেলের থেকে এমন এক মুক্তি সংগ্রামের অপরাজয় ঋত্বিক ও বহুবিচিত্র কর্মোদ্যোগের মূর্ত প্রতীক দেশ গৌরব মহান নেতার কথা বলবো, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাক্ষাৎ শিষ্য ছিলেন। বিবেকানন্দের জীবনী ও বাণী দ্বারা উদ্বুদ্ধ ছিলেন, যিনি ছিলেন যথার্থ অর্থেই মায়ের জন্য বলি প্রদত্ত, যার মধ্যে খুঁজে পাওয়া যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের সব্যসাচী চরিত্রের বাস্তব রূপ। পরাধীন ভারতের গ্লানি দূর করার জন্য যে বীর দেশপ্রেমিক আক্ষরিক অর্থেই আমৃত্যু সংগ্রাম করে গেছেন, সেই বীর সুভাষচন্দ্র বসুর জন্মের সমাগত ১২৮তম বর্ষের প্রাককালে তাকে স্মরণ ও তার জীবন সম্পর্কে পর্যালোচনা করা প্রতিটি ভারতবাসীর একান্ত কর্তব্য। আগামীকাল সেই বীর মহাপুরুষের জন্মদিন। চলুন তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ভারত জননীর বিদ্রোহের অগ্নিশিশু নেতাজি সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল উড়িষ্যার তৎকালীন রাজধানী কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি। তার জীবন ছিল অবিরাম সাধনার। এই কটক শহরেই নেতাজির পাঠ্য জীবন শুরু। এই শহরের রেভেন্স কলেজিয়েট স্কুলের ছাত্র সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন। এরপর উচ্চশিক্ষার্থে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। জন্ম থেকেই সুভাষচন্দ্র ছিলেন দেশপ্রেমিক। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজে তিনি ভর্তি হন এবং 1919 খ্রিস্টাব্দে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীর অনার্স সহ বিএ পাশ করেন। এরপর তার পিতার ইচ্ছে অনুযায়ী ইংল্যান্ডেও যান এবং 1920 খ্রিস্টাব্দে আইএসসিএস পরীক্ষায় চতুর্থ স্থান পেয়ে তিনি কৃতকার্য হন। এরপর দেশে ফিরে কোনো সরকারি উচ্চ পদে যোগদান না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে দেশের মুক্তি আন্দোলনে তিনি যোগ দেন। এই সময় তিনি একে একে জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ, কলকাতা কর্পোরেশনের মেয়র পদ অলঙ্কৃত করেন। এই সময় তাকে বারবার কারারুদ্ধ করা হয়। স্বাধীনতার এই একনিষ্ঠ সৈনিককে তাই জীবনের বেশিরভাগ সময়ে কিন্তু কাটাতে হয় কারারুদ্ধকালে। 1938 ও 1939 খ্রিস্টাব্দে তিনি হরিপুরা ও ত্রিপুরায় নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন। নানা নেতৃবৃন্দের সঙ্গে তীব্র মত পার্থক্যের কারণে তিনি কংগ্রেস পরিত্যাগ করেন। নতুন ফরওয়ার্ড ব্লক দলও গঠন করেন। ইতিমধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময়ে তার সঙ্গে জওহরলাল নেহেরু ও গান্ধীজির আবার মতবিরোধ হয়। ইংরেজ সুভাষচন্দ্রকে তাদের সামনে মূর্তিমান বিপদ ভেবে তাকে নজরবন্দি করে রাখেন। সুভাষচন্দ্র রক্ষীদের চোখে ধুলো দিয়ে বিদেশে পাড়ি দেন। এর কিছুদিন পর সিঙ্গাপুরে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে তিনি ভারত মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। এই বাহিনীর নতুন নাম হল আজাদ হিন্দ ফৌজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপান ইংরেজ মিত্রবাহিনীর হাতে পরাজিত হওয়ার ফলে আজাদ হিন্দ ফৌজ দুর্বল হয়ে পড়ে। এই সময় সুভাষচন্দ্র নতুন সাহায্যের আশায় জাপানের তাইহুক বিমানবন্দর থেকে বিমানে মাঞ্চুরিয়া যাত্রা করেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে মনে করেন বিমান দুর্ঘটনার কবলে পড়ে তিনি প্রাণ হারান, কিন্তু ভারতবাসী তার এই মৃত্যু তত্ত্বে বিশ্বাস করেন না। ভারতের স্বাধীনতা ছিল নেতাজির ধ্যান ও জ্ঞান। আজ ভারতবর্ষ কিন্তু স্বাধীন, কিন্তু বিভিন্ন সুবিধাবাদী শক্তি ভারতবর্ষের অখণ্ডতাকে নানাভাবে আঘাত করার চেষ্টা করছে। তাই এই মহান দেশপ্রেমিকের আদর্শ ও ধ্যান ধারণাকে নতুন করে ছড়িয়ে দেবার সময় এসেছে। যিনি নিজের জীবনকে তুচ্ছ করে আপোষহীন সংগ্রাম করে গেছেন দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করার জন্য, তার এই প্রতিকৃতি সামনে রেখে আমরাই আবার
দেশদ্রোহী ক্রিয়াকলাপে লিপ্ত হচ্ছি। এটা খুবই আক্ষেপের বিষয়। তাই এই নিখাত দেশপ্রেমিকের জন্মের 128তম বর্ষের প্রাক্কালে তার ত্যাগী জীবন, আদর্শ ও মহত্ব জাতীয় জীবনের দিশারি হোক, এই আমার অন্তরের কামনা। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।